জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে একটি আলোচিত নাম। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ১৯৭২ সালের সংবিধানের ৩৮ ধারা অনুযায়ী রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার নিষেধ করা হয়। যেহেতু জামায়াতে ইসলামী রাজনৈতিকের মূল বিষয় হল ধর্ম, সেই জন্য স্বাধীন বাংলাদেশে দলটির সাংগঠনিক অস্তিত্ব বিলীন হয়ে যায় বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের শাসন আমলে। রাজনৈতিক দল হিসাবে জামায়াতে ইসলামের কোনো অস্তিত্বই ছিল না। মুজিব হত্যাকাণ্ডের পরে দলটি উঠে আসে। ১৯৭৬ সালে ১৩ মে রাষ্ট্রপতি এস.এম. সায়েম একটি আদেশ জারি করেন। এর মাধ্যমে বাংলাদেশের সংবিধান থেকে ৩৮ নম্বর অনুচ্ছেদটি বাতিল করা হয় এবং ধর্মভিত্তিক রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তখন এস.এম. সায়েম রাষ্ট্রপতি পদে থাকলেও ক্ষমতার মূল চাবি ছিল জিয়াউর রহমানের হাতে। জামায়াতে ইসলামের আত্মপ্রকাশ করা শুধুই ছিল সময়ের ব্যাপার। কিন্তু জামায়াতে ইসলাম সাথে সাথেই আত্মপ্রকাশ করেন। রাজনীতিতে তারা কিছুটা কৌশল ভূমিকা অবলম্বন করে। স্বাধীনতার আগে ১৯৭০ সালের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলাম আওয়ামী লীগ অনেক ভোট নিয়ে জিতেছিল, এই ব্যাপারটি আপনারা সবাই জানেন। কিন্তু ওই নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিল কে? কোন দলটি পায় জানেন? এই দলটি হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেই কারণে যুদ্ধের আগে থেকেই শেখ মুজিবুর রহমানের সাথে প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তখনও বাংলাদেশের মানুষের মনে এটা কিন্তু হারায়নি। সেই জন্য দলটি তাৎক্ষণিকভাবে জামায়াতে ইসলামী নাম আত্মপ্রকাশ করেননি। এই জন্য তারা ভিন্ন একটি রাজনৈতিক দল হিসাবে বেছে নেয়। ৭৬ সালে ২৪শে আগস্ট জামায়াতে ইসলাম আরো কয়েকটি ধর্মভিত্তিক দল মিলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামের একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করে। জামায়াতে ইসলামীর সদস্যরা এই দলটির সাথে জড়িয়ে পড়ে এবং প্রকাশ্যে রাজনীতিতে চলে আসে। ইসলামিক ডেমোক্রেটিক লীগের ব্যানারে জামায়াতে ইসলামের কয়েকজন নেতা ১৯৭৯ সালের নির্বাচনে অংশগ্রহণ নেয় এবং সেই নির্বাচনে ৬টি আসনে জয়লাভ করে। সেই নির্বাচনের মাধ্যমে জামায়াতে ইসলামীর নেতারা সংসদে প্রথমবারের মতো আসেন। ১৯৭৯ সালের মে মাসের ২৫, ২৬, ২৭ তারিখে ঢাকার ইডেন হোটেলে একটি আয়োজন অনুষ্ঠিত হয়। আব্বাস আলী খানের আহ্বানে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল প্রায় ৪৫০ জন সদস্য। সেই অনুষ্ঠানে গোলাম আজমের একটি ভাষণ পড়ে শোনানো হয়। এই সম্মেলনে একটি নতুন গঠনতন্ত্র অনুমোদন করা হয়। সেটার ভিত্তিতে ১৯৭৯ সালের ২৭শে মে ৪ দফা কর্মসূচি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশে কাজ শুরু করে। এরপর থেকে জামায়াতে ইসলাম ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করেছে। এরশাদ বিরোধী আন্দোলনের সময় জামায়াতে ইসলামের রাজনৈতিক প্রকাশ্যে ছিল। আন্দোলন সামাল দেওয়ার জন্য জেনারেল এস.এম. এরশাদ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসেন। সেই সময় জামায়াতে ইসলামকে আলোচনার জন্য ডেকেছিলেন জেনারেল এরশাদ। এরশাদের পতনের পর ১৯৯১ সালে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানে জামায়াতে ইসলাম ১৮টি আসনে জয়লাভ করে। জামায়াতে ইসলামের সমর্থন নিয়ে সরকার গঠন করে বিএনপি। জামায়াত সমর্থন না দিলে বিএনপির পক্ষে সরকার গঠন করা সম্ভব হতো না। তখন থেকেই বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে জামায়াতে ইসলামী। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পূর্ব পাকিস্তানের জামায়াতে ইসলামের আমির ছিলেন গোলাম আজম। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ দিকে ২২শে নভেম্বর ঢাকা ছেড়ে পাকিস্তানে চলে যান। ১৯৭৮ সালে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে ঢাকায় আসেন অসুস্থ মাকে দেখার কথা বলে। তবে তিনি আর ফিরে যাননি। স্বাধীন বাংলাদেশে গোলাম আজম ১৯৮১ সালের প্রথম জনসমক্ষে আসেন ঢাকা বায়তুল মুখে মসজিদের নিহত ফিলিস্তিনের জন্য আয়োজিত গায়েবী জানাজায় অংশ নিতে গিয়ে সেখানে প্রতিবাদের মুখে পড়েছিলেন গোলাম আজম। নাগরিকত্ব না থাকার পরেও জামায়াতে ইসলামে চলত গোলাম আজমের নির্দেশনায়। ১৯৯৩ থেকে ১৯৯৪ সালের জন্য জামায়াতে ইসলামের আমির নির্বাচিত হন গোলাম আজম। জামায়াতে ইসলামী তখন গোলাম আজমের নাম প্রকাশ্যে ঘোষণা করে। তখন জাহানারা ইমামের নেতৃত্বে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করে এবং গোলাম আজমের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলন গড়ে উঠেছিল। আন্দোলনের মুখে নাগরিকত্বর প্রশ্নে গোলাম আজমকে জেলে যেতে হয়েছিল।
জেনারেল এরশাদের পতনের পর 1991 সালের নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য অন্য দলের সমর্থনের প্রয়োজন ছিল। আর এই সমর্থনের বিনিময়েই গোলাম আজমের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে একটি আনুষ্ঠানিক সমঝোতা হয়। নাগরিকত্ব ফিরে পাওয়ার জন্য হাইকোর্টে জামায়াতে ইসলাম একটি রিট মামলা করে, এর পক্ষে রায় পেয়েছিল। কিন্তু তখন সরকার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে গিয়েছিল সুপ্রিম কোর্টে। আপিল বিভাগ থেকে নাগরিকত্ব ফিরে পেয়ে 16 মাস জেল খাটার পর গোলাম আজম বেরিয়ে এসেছিলেন। 2008 সালের শেষ দিকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে আওয়ামী লীগ জয়লাভ করে। নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে যারা অভিযুক্ত ছিল তাদের বিচার কাজ শুরু হয়। সেই বিচারে গোলাম আজম সহ জামায়াতে ইসলামের শীর্ষ নেতাকে অনেককে দণ্ডিত করা হয়। বয়সের কথা বিবেচনা করে গোলাম আজমকে আমৃত্যু কারাদণ্ড দিলেও কারাগারেই তার মৃত্যু হয়। এছাড়াও দলটির অন্যতম শীর্ষ নেতা মতিয়ার রহমান নিজামী, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ সহ অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাকি গত 15 বছরের ইতিহাস আপনারা সবাই জানেন। গত 15 বছরে জামায়াতে ইসলামের নেতাদের, ছাত্র শিবিরদের বিভিন্নভাবে গুম, খুন, হত্যা ইত্যাদি কাজ করা হয়েছে শেখ হাসিনা সরকার। শেখ মুজিবুর রহমানের আমলে 72 থেকে 75 পর্যন্ত জামায়াতে ইসলামের কোনো অস্তিত্ব ছিল না। তারপরে সেম টু সেম অবস্থায় 2008 সাল থেকে শুরু করে জামায়াতে ইসলামের, ছাত্র শিবির এবং জামায়াতের বিভিন্ন সংগঠনকে একবার শেষ পর্যায়ে নিয়ে এসেছে। বিনা দোষে দেলোয়ার হোসেন সাঈদীকে যুদ্ধ অপরাধী হিসাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। শেখ হাসিনার দীর্ঘ 15 বছরে নানান ধরনের ফাঁদ এঁকেছিল। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।